আজ আপনাদের জন্য ব্র্যাম স্টোকার রচিত ড্রাকুলা তৃতীয় পর্ব। লুসি ও মিনার চরিত্রে যথাক্রমে রীতিকা ও অঙ্কিতা, রেনফিল্ড ও সেওয়ার্ডের চরিত্রে যথাক্রমে মৈনাক ও অর্ণব। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছে সৌভিক, ধ্রুব, রিয়া ও উদ্দীপন। গল্প কথক ও গল্পের সূত্রধর সৌম্যদীপ। জনাথনের কোনো খবর না পেয়ে মিনা পৌঁছে যায় হুইটবিতে তার বান্ধবী লুসির কাছে, কিন্তু সেখানে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কোনোদিন একটা ভুতুরে জাহাজ এসে জেটিতে থামে, যার ক্যাপ্টেন সহ সবাই মৃত। আবার কোনোদিন লুসি একা একা ঘুমের ঘোরে বেরিয়ে যায় কবরস্থানে, বা কোনোদিন ওদের জানলার সামনে বিশাল আকৃতি বাদুড় এসে ডানা ঝাপটায়। এরই মধ্যে মিনা খবর পায় জনাথনের শরীর খারাপ এবং সে হাসপাতালে ভর্তি। তাই সে ট্রান্সিলভেনিয়া রওনা করে। ওদিকে পাগলাগারদ থেকে ডক্টর সেওয়ার্ডের রুগী রেনফিল্ড অদ্ভুত আচরণ করে পালিয়ে যায়। তারপর ট্রান্সিলভেনিয়া, রোমানিয়া। প্রথমে জাহাজ, তারপর ট্রেনে চড়ে মিনা পৌঁছল গন্তব্যে। জনাথনকে দেখে তার মন খুব খারাপ হয়ে গেল। বেচারা শুকিয়ে একদম কাঠ, বিবর্ণ চেহারা, ভীষণ দুর্বল শরীর। অনেক কিছুই সে মনে করতে পারছে না। মিনা বুঝতে পারছিল জনাথনের জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে ভয়ানক মানসিক আঘাত পেয়ে তার এরকম দশা। নার্সরা মিনাকে বলেছে জনাথন ভূত প্রেত দত্তিদানোর কথা বলে, কিন্তু কেন বলে তারা তা জানে না। মিনা প্রিয়তমা, বলল জনাথন। কি যে ঘটেছে মনে করার চেষ্টা করলে আমার মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। জানি না যা ঘটেছে তা সত্যি বাস্তব ছিল কিনা, নাকি কেবলই উন্মাদের স্বপ্ন ছিল। আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না, বিয়ে করবে আমাকে। কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর ধর্মযাজককে খবর দিয়েছি, উনি এলেই আজই আমরা বিয়ে করব। জনাথন এবং মিনা খুব দ্রুতই তাদের বিয়েটা সেরে ফেলল। মিনা ইংল্যান্ডে তার বান্ধবীকে চিঠি লিখল। সুপ্রিয় লুসি, আমি এখন মিসেস হারকার। আমি এখন খুব সুখী। জনাথন তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো সম্পর্কে আমাকে এখনো কিছুই বলেনি। ও এখনো সুস্থিরভাবে কোনো কিছু চিন্তা করতে পারে না, কেমন জট পাকিয়ে যায়। আজ কি বার কিংবা এটা কোন সাল মনে থাকে না ওর। তবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে। জনাথনকে বিয়ে করে আমি যেমন সুখী হয়েছি, আর্থারকে বিয়ে করেও তুমি নিশ্চয়ই তেমনই সুখী হবে। আজ আর নয়, তোমার প্রিয় বান্ধবী মিনা। লুসি মিনার খবর জেনে খুব খুশি হলো। ওর শরীর আগের চেয়ে ভালো। আজকালও আর রাতের বেলা ঘুমের ঘোরে হাঁটাহাঁটি করে না। আর্থার প্রায় ওকে দেখতে আসে। আর মাসখানেক পরেই ওদের বিয়ে। হুইটবি, নর্থ ইয়র্কশায়ার, ইংল্যান্ড। পাহারাদারদের সতর্ক থাকতে বলে নিজেই রেনফিল্ডের খোঁজে বেরিয়ে পড়লেন ডক্টর সেওয়ার্ড। ও ভয় পাচ্ছে ভেবে পাগল লোকটা পাগলাগারদ থেকে পালিয়ে বাইরে চলে গেলে না জানি কি দক্ষযজ্ঞ বাঁধিয়ে বসে। ওই যে রেনফিল্ডকে এক ঝলক দেখতে পেয়েছে সে। পাগলাগারদের উঁচু দেওয়াল বেয়ে উঠছে উন্মাদটা। তারপর এক লাফে মাটিতে নেমে ছুটল এস্টেট অভিমুখে। ডক্টর সেওয়ার্ড একটা মই এনে দেওয়াল বাইলেন। দেখলো রেনফিল্ড বাড়ির কিনারের দিকে যাচ্ছে, শরীরটা সামনের দিকে ঝুঁকে রয়েছে। ওর পিছু নিল ডাক্তার। পাগলটা প্রাচীন চ্যাপেলের দরজার সামনে এসে হাজির হলো। বিড়বিড় করে আপন মনে কথা বলছে। খুব সাবধানে পা বাড়ালেন ডক্টর সেওয়ার্ড, যাতে তার রোগী তাকে দেখে না চমকে যায়। রেনফিল্ডের কাছাকাছি এসেছে সে। শুনল উন্মাদ লোকটা বলছে, আমি আপনার আহ্বানে এখানে এসেছি প্রভু। প্রভু, আমি আপনার ভৃত্য। এদিকে পাহারাদাররাও এসে পড়েছে। তারা ঝাঁপিয়ে পড়ল রেনফিল্ডের ওপর। ছাড়া পাওয়ার জন্য বুনো জন্তুর মতো পাহারাদারদের সঙ্গে লড়াই করলো সে। কিন্তু অতগুলো তাগড়া লোকের সঙ্গে সে একা পেরে উঠবে কি করে? ওরা রেনফিল্ডকে ঠেসে ধরে স্ট্রেট জ্যাকেট পরিয়ে দিল। পাহারাদাররা রেনফিল্ডকে নিয়ে এক পাগলাগারদে এলো। দেওয়াল এবং মেঝেতে প্যাড লাগানো একটি ঘরে ঢোকালো। দেয়াল কিংবা মেঝে মাথা ঠুকে যাতে আত্মহত্যা না করতে পারে রেনফিল্ড, সেজন্য গোটা ঘরে প্যাড লাগানোর ব্যবস্থা করা হয়েছে। দেওয়ালের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হলো তাকে। সে মেঝে বসে আপন মনে বিড়বিড় করতে লাগলো।
আমি ধৈর্য হারাবো না প্রভু। ডক্টর সেওয়ার্ড স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বাঁচা গেল। এমন ভয়ঙ্কর একটা পাগলকে শেষতক পাকড়াও করা গেছে। না হলে কত লোকের যে মাথা ফাটাতো রেনফিল্ড, কে জানে। লন্ডনে ফেরার পরেই লুসি আবার দুঃস্বপ্ন দেখতে লাগলো। ওর এখন ঘুমোতে যেতেই ভয় লাগে যদি দুঃস্বপ্ন দেখতে হয়। আর সারাক্ষণ প্রচণ্ড ক্লান্তি ভর করে থাকে শরীরে। এক রাতে লুসির ঘুম ভেঙে গেল জানালার খসখস শব্দে। জানালার কাঁচে ডানা ঝাপটানোর আওয়াজ। লুসি দিন দিন ভয়ানক দুর্বল হয়ে যেতে লাগলো। চেহারা রক্তশূন্য, শ্বাস নিতে খুব কষ্ট হয় ওর। গলার সেই ক্ষত দুটো জ্বালা করে। অর্থাৎ তার বাগদত্তাকে দেখতে এসে রীতিমতো চমকে গেল। এ কি অবস্থা হয়েছে তোমার? তোমাকে এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। আমি ডাক্তার জন সেওয়ার্ডকে খবর পাঠাচ্ছি, ও কালকের মধ্যে এসে পড়বে। আর্থার লুসির বাড়ি থেকে সোজা নিজের বাসায় ফিরল, কারণ তার বাবাও খুব অসুস্থ। ডক্টর সেওয়ার্ড পরের দিন এলেন লুসিদের বাড়িতে। মেয়েটিকে পরীক্ষা করে দেখল সে। লুসির চেহারা একদম বদলে গেছে। ফ্যাকাশে মুখ, দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। লুসি জানালো ওর সবসময় দারুণ ক্লান্ত লাগে আর প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে। কিন্তু লুসির অসুস্থতার কোনো কারণ খুঁজে পেলেন না ডক্টর সেওয়ার্ড। এই অসুস্থতা খুব রহস্যময় মনে হলো তার কাছে। লুসিকে ডাক্তার আর্থারের চেয়ে কোনো অংশে কম ভালোবাসেন না তিনি। লুসির জন্য তাই তার খুব চিন্তা হলো। আমি আমার প্রিয় শিক্ষক প্রফেসর ভ্যান হেলসিংয়ের সঙ্গে যোগাযোগ করছি। উনি হল্যান্ডে থাকেন। উনি এই যুগের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, খুব দয়ালু এবং ভালো মানুষ। লুসির রহস্যময় রোগটি হয়তো তিনি বুঝতে পারবেন। আর্থারকে চিঠি লিখল সেওয়ার্ড। পাগলাগারদে রেনফিল্ডের রকম সকম তাজ্জব করে তুলল ডক্টর সেওয়ার্ডকে। মাঝে মাঝে রেনফিল্ড ভয়ানক হিংস্র হয়ে ওঠে, আবার কখনো কখনো একদম চুপচাপ শান্ত হয়ে যায়। দিনের বেলা তার উত্তেজনা বৃদ্ধি পায়, রাতের বেলা একদম ঠান্ডা। রেনফিল্ডের গা থেকে স্ট্রেট জ্যাকেট খুলে নেওয়া হলো, কারণ তার পাগলামি আগের চেয়ে অনেক কমেছে। এ সুযোগে আবার পালালো সে। ডাক্তার জানতো রেনফিল্ডকে কোথায় পাওয়া যাবে। কারফ্যাক্সের প্রাচীন চ্যাপেলে পাহারাদাররা পাকড়াও করতে এলে তাদের সঙ্গে একচোট মারামারি হয়ে গেল রেনফিল্ডের। হঠাৎ শান্ত হয়ে গেল সে। তাকিয়ে রইল আকাশের দিকে। দেখছে একটি কালো বাদুড় উড়ে যাচ্ছে। আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি হেঁটেই যেতে পারবো। পরদিন হাজির হলেন প্রফেসর ভ্যান হেলসিং। ডক্টর সেওয়ার্ডের সঙ্গে চললেন তার রোগিণীকে দেখতে। লুসিকে দেখে তিনি চমকে গেলেন। কেন এসেছেন তা অবশ্য জানালেন না। লুসির সঙ্গে সব বিষয় নিয়ে কথা বললেন, শুধু ওর অসুস্থতা ছাড়া। লুসিকে পরীক্ষা করার সময়ও তেমন কিছু বললেন না প্রফেসর। ডক্টর সেওয়ার্ড বুঝতে পারল প্রফেসর আসলে গভীরভাবে কিছু চিন্তা করছেন, তাই কথা বলতে চাইছেন না। ভ্যান হেলসিং শুধু বৈজ্ঞানিক কিংবা ডাক্তার নন, তিনি দর্শন নিয়েও পড়াশোনা করেছেন এবং অতিপ্রাকৃত বিষয় নিয়েও তার প্রচুর কাজ আছে। পরে প্রফেসর ডক্টর সেওয়ার্ডকে ডেকে বললেন, আমি আমার জীবনে এমন অদ্ভুত ব্যাপার দেখিনি। লুসির শরীরে রক্ত নেই বললেই চলে, কিন্তু এত রক্ত হারালো কিভাবে সে? আশ্চর্য। কাজ ছিল বলে হল্যান্ডে ফিরে গেলেন ভ্যান হেলসিং। তবে কথা দিলেন কয়েক দিনের মধ্যেই আবার আসবেন। লুসির রোগের স্বরূপ নিয়ে কদিন পড়াশুনো করবেন। ওর অবস্থার যদি অবনতি হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ওর অবস্থা কি খুবই খারাপ? খুবই খারাপ। এটা এখন জীবন মৃত্যুর প্রশ্ন। ওরা লুসির শরীর স্বাস্থ্য নিয়ে যে কতটা উদ্বিগ্ন তা কিছুই বলল না লুসির মাকে, কারণ মেয়ের করুণ দশা জানলে আঘাতটা সামলাতে পারবেন না ভদ্রমহিলা। কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলো ওরা। লুসির শারীরিক অবস্থার মোটেই পরিবর্তন হলো না। ভ্যান হেলসিং দেশ থেকে ফেরার পরে ডাক্তার সেওয়ার্ড তাকে নিয়ে লুসির বাড়িতে গেল তাকে দেখতে।
ওর চেহারা দেখে দুজনেই আঁতকে উঠল। ভূতের মতো লাগছে লুসিকে। লালচে ক্ষত দুটো তার ঠোঁট এবং দাঁতের মাড়ি পর্যন্ত পৌঁছেছে। কঙ্কালসার চেহারা, চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে হাড়। শ্বাস ফেলতেও ভীষণ কষ্ট হচ্ছে লুসির। নিশ্চল শুয়ে আছে, কথা বলার শক্তিও নেই। সর্বনাশ, জলদি কিছু করতে না পারলে তো রক্ত শূন্যতায় মারা যাবে মেয়েটা। আঁতকে উঠলেন ভ্যান হেলজিং। নষ্ট করার মতো সময় একদমই নেই, এক্ষুনি রক্ত দিতে হবে। রক্ত কে দেবে, তুমি নাকি আমি? আমার বয়স কম, গায়ে জোরও বেশি, কাজেই আমারই রক্ত দেওয়া উচিত। তাহলে তৈরি হয় না, আমি আমার ব্যাগটা নিয়ে আসি, ওতে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে। ওরা কাজ শুরু করতে যাচ্ছে, এমন সময় করাঘাত হলো দরজায়। আর্থার। তুমি ঠিক সময় এসে পড়েছ। ওর অবস্থা খারাপ, খুবই খারাপ, তবে ওকে তুমি সাহায্য করতে পারবে। ওর জীবন বাঁচাতে তোমার সাহায্যই বেশি প্রয়োজন। আমাকে কি করতে হবে বলুন, আমি ওর জন্য সব কিছু করতে পারি। লুসির অবস্থা ভয়ানক খারাপ, রক্তর দরকার ওর, নতুবা মারা যাবে মেয়েটা। ওর শরীরে রক্ত দিতে হবে, তোমার রক্ত দেব ওকে। হ্যাঁ, আমি ওকে রক্ত দিতে এক পায়ে খাড়া। লুসি ঘুমায়নি, তবে এতটাই দুর্বল যে কথা বলতে পারছে না। তবে ওর চোখ ভাষাহীন নয়, সে চোখে প্রেমিকের জন্য ঝরে পড়ছে ভালোবাসা। আর্থারের শিরায় ঢোকানো একটি টিউব বা নল লুসির শিরাতে সংযুক্ত করে দেওয়া হলো। রক্ত সঞ্চালন শুরু হতে অসুস্থ মেয়েটির চেহারায় ধীরে ধীরে উজ্জ্বল একটা ভাব ফুটে উঠতে লাগলো। আর্থারের চেহারা ফ্যাকাশে হতে শুরু করেছে। ওদিকে লুসির মুখে ফিরে আসছে রং, তবে খুব একটা সুস্থ বোধ করল না সে। প্রচণ্ড দুর্বলতা মেয়েটিকে ভীষণভাবে অসুস্থ করে ফেলেছে। রক্ত সঞ্চালন শেষ হলে ভ্যান হেলজিং আর্থারকে বললেন বাড়ি গিয়ে বিশ্রাম নিতে। ডক্টর সেওয়ার্ড দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিল আর্থারকে। ফিরে এসে দেখল ভ্যান হেলজিং লুসির গলার দাগ দুটো পরীক্ষা করে দেখছেন। এ কিসের ঘা? তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন ডক্টর সেওয়ার্ড। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। আমি আবার হল্যান্ড যাব কিছু বইপত্র নিয়ে আসতে। তুমি কিন্তু একদম লুসির কাজ ছাড়া হবে না, রাত জেগে ওকে পাহারা দেবে। খবরদার, ঘুমানো চলবে না। লুসিকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করবে না। কেন, খারাপ কিছু ঘটার আশঙ্কা করছেন? এখনই কিছু বলতে পারছি না। আমি যা বললাম সেভাবে কাজ করো, সারাক্ষণ ওর সঙ্গে থাকো। ওকে রেখে কোথাও গেলে ওর অবস্থা মারাত্মক খারাপ হতে পারে। ডক্টর সেওয়ার্ড সারা রাত লুসির ঘরে বসে রইলেন, দু চোখের পাতা এক করলেন না। পরদিন সকালে ঘুম ভাঙার পরে লুসিকে আগের চেয়ে একটু সুস্থ লাগলো। ডাক্তার লুসির মাকে বলল সে আজ রাতটাও তার মেয়েকে পাহারা দেবে, দরকার নেই, মানা করলেন তিনি। লুসি ডাক্তারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করল। সে এরপর ঘুমিয়ে পড়ল এবং সারা রাত শান্তিতে ঘুমলো। পরদিন ওকে বেশ সজীব লাগলো। দিনের বেলা ডক্টর সেওয়ার্ডকে পাগলা গারদে যেতে হয় ডিউটি করতে। দিনের শেষে তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন। আমার জন্য সারাক্ষণ বসে থাকতে হবে না, আমি এখন ভালোই আছি। তুমি পাশের ঘরে গিয়ে শুয়ে থাকো, কোনো কিছুর দরকার হলে আমি ডাকবো তোমাকে, তখন চলে এসো। লুসির জেদের কাছে শেষমেশ হার মারলেন ডক্টর সেওয়ার্ড। সে পাশের ঘরের সোফায় গিয়ে হাত পা টান টান করে শুয়ে পড়লেন। ক্লান্ত শরীরে দ্রুত নেমে এলো ঘুম। পরদিন সকালে প্রফেসর ভ্যান হেলজিং ফিরলেন হল্যান্ড থেকে। তিনি ঘুম থেকে জাগালেন ডক্টর সেওয়ার্ডকে। সেওয়ার্ড, সেওয়ার্ড, তোমার রোগী কেমন আছে? ভালো, শরীরের দিন দিন উন্নতি হচ্ছে। চলো তো একবার দেখে আসি। লুসির ঘরে ঢুকেই কালো হয়ে গেল প্রফেসরের মুখ। ওহ মাই গড! হায় হায় করে উঠলেন তিনি। লুসি শুয়ে আছে বিছানায়, শ্বাস নিচ্ছে না বললেই চলে। মুখটা মরা মানুষের মতো সাদা, আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। চোয়াল ঢুকে গেছে ভেতরে, উল্টে আছে ঠোঁট, দেখা যাচ্ছে মাড়ি সহ দাঁত।
আমাদের সব পরিশ্রম বৃথা গেল। জলদি, ওর শরীরে আবার রক্ত দিতে হবে। এবারে তিনি ডাক্তার সেওয়ার্ডের শরীর থেকে রক্ত নিলেন। লুসিকে রক্ত দিতে পেরে মনে মনে খুশি হলেন সেওয়ার্ড। সেও লুসিকে খুব ভালোবাসে। তবে রক্ত দিয়ে দুর্বল হয়ে পড়লেন তিনি। ঝিমঝিম করছে মাথা। কিন্তু প্রফেসর, ও এত রক্ত হারালো কি করে? শরীরে তো রক্তক্ষরণের কোনো চিহ্ন নেই, না? শুধু গলায় দুটো পিন ফোটার দাগ ছাড়া। লুসির যখন জ্ঞান ফিরল তখনও সে যথেষ্ট দুর্বল। ভ্যান হেলসিং ডক্টর সেওয়ার্ডকে বললেন আজ রাতটা তিনি লুসির সঙ্গে থাকবেন। ও এরকম অসুস্থ হয়ে পড়ছে কেন? সে ব্যাখ্যা তোমাকে আমি পরে দেব। সে রাতে প্রফেসর ভ্যান হেলসিং লুসির শিয়রের পাশে জেগে থেকে ওকে সারা রাত পাহারা দিলেন। লুসির মুখখানা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলেন। পরদিন কতগুলো সাদা ফুল নিয়ে ঢুকলেন লুসির ঘরে। মাই ডিয়ার, এগুলো তোমার জন্য। ধন্যবাদ প্রফেসর, কিন্তু এসবের আবার কি দরকার ছিল? এগুলো কোনো উপহার নয়, ফুলগুলোর গন্ধ শোকো। গন্ধ শুঁকল লুসি, হেসে উঠল। এ তো রসুন। রসুন দিয়ে কি হবে? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? শক্ত হলো ভ্যান হেলসিংয়ের চোয়াল, কুঁচকে গেল ভুরু, দৃষ্টিতে ফুটল রাগ। আমি মজা করি না। এ ফুলগুলো আনার পিছনে নিশ্চয়ই কারণ আছে। তোমাকে যা যা করতে বলবো করবে। আমার হুকুম অমান্য করা চলবে না। প্রফেসরের ক্রুদ্ধ কণ্ঠ চমকে দিল লুসিকে। বাড়াবাড়ি হয়ে গেছে বুঝতে পেরে প্রফেসর সামলে নিলেন নিজেকে। লুসিকে নরম গলায় বোঝালেন রসুনগুলো আনা হয়েছে তারই ভালোর জন্য। এগুলো আসলে এক ধরনের ওষুধ। তারপর তিনি ঘরের সব জায়গাতেই বিছিয়ে দিলেন রসুন। শক্ত করে জানালা বন্ধ করে ফাঁক ফোঁকরে গুজে দিলেন। রসুনের মালা ঝুলিয়ে রাখলেন দরজার উপরে এবং ফায়ারপ্লেসের দুই পাশে। রসুনের একটি মালা তিনি লুসির গলায় পরিয়ে দিলেন। প্রফেসর, আপনি তন্ত্রমন্ত্র দিয়ে ভূত তাড়াচ্ছেন নাকি? হতে পারে সেরকম কিছু একটা। গলার রসুনের মালা কোনোভাবেই খুলবে না। আজ রাতে ঘরের কোনো জানলা খোলা যাবে না। মনে থাকবে? জি, মনে থাকবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। চলে যাওয়ার সময় প্রফেসর ডাক্তার সেওয়ার্ডকে বললেন আজ রাতটা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আজ রাতে লুসির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঘুমিয়ে পড়ল লুসি। রসুনের মালা ওকে শান্তিতে ঘুমাতে দিল। সেই রাতে আর দুঃস্বপ্ন দেখল না লুসি। পরদিন বেশ সকাল সকাল ডক্টর সেওয়ার্ডকে নিয়ে লুসির বাড়ি চলে এলেন প্রফেসর ভ্যান হেলসিং। লুসির মা ইতিমধ্যে উঠে পড়েছেন ঘুম থেকে। অবশ্য তিনি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জেগে যান। তার কাছ থেকে জানা যায় যে লুসি এখন ভালো আছে। তিনি নাকি কাল রাতে এক অদ্ভুত কাজ করেছেন। লুসির ঘরে নাকি এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল, তাই সমগ্র রসুন তিনি সরিয়ে ফেলেছেন। এ কথা শুনে ভ্যান হেলসিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। বৃদ্ধা চলে গেলেন নাস্তা বানাতে। ডক্টর সেওয়ার্ড তাকালো প্রফেসর ভ্যান হেলসিংয়ের দিকে। প্রফেসরের মুখখানা সাদা ছাই হয়ে গেছে। সেরেছে। আমরা মেয়েটার জন্য কত কষ্টই না করলাম, আর আমাদের সব পরিশ্রম ব্যর্থ করে দিলেন লুসির মা। তাকে বলতেও পারবো না যে তিনি মেয়ের কি সর্বনাশ করেছেন। সর্বনাশ মানে? কিসের সর্বনাশ? এত কিছু ব্যাখ্যা করার সময় নেই। আমার সঙ্গে এসো, শয়তান তাড়াতে হবে। মেডিকেল ব্যাগ নিয়ে তিনি ছুটলেন। ডক্টর সেওয়ার্ডকে নিয়ে চলে এলেন দোতলায়। এখানে লুসির শোবার ঘর। ঘরে ঢুকে যে দৃশ্য দেখলেন প্রফেসর, তাতে মোটেই অবাক হলেন না। লুসির চেহারা শুকিয়ে আমসি হয়ে গেছে, মোমের মতো চকচক করছে চামড়া। এতটা অসুস্থ আগে কখনো লাগেনি লুসিকে। হাতে সময় খুবই কম। আবার রক্ত দিতে হবে। তোমার শরীর দুর্বল, এবারে আমি রক্ত দেব, বললেন ভ্যান হেলসিং। ডক্টর সেওয়ার্ড রক্ত সঞ্চালনের কাজটি করল। ভ্যান হেলসিংয়ের রক্ত লুসির শিরায় ঢুকল। মেয়েটার চেহারায় আবার ফিরে এলো উজ্জ্বলতা। নিঃশ্বাস প্রশ্বাস হয়ে উঠল স্বাভাবিক।
ভ্যান হেলসিং লুসির মাকে বললেন তার অনুমতি ছাড়া মিসেস ওয়েনস্টেড যেন লুসির ঘর থেকে কিছু না সরান। ওর ঘরে রসুন বিছানো হয়েছে ওর চিকিৎসার জন্যই। এতে মেয়েটা সুস্থ হয়ে উঠবে। পরবর্তী কয়েকটি রাত ভ্যান হেলসিং লুসিকে পাহারা দিয়ে রাখলেন। লুসি একটি রাত শান্তিতে ঘুমোলো। তার মনে হচ্ছিল দীর্ঘ দুঃস্বপ্ন দেখার পরে ওর যেন ঘুম ভেঙেছে। যে প্রচণ্ড ভীতি ওকে তাড়িয়ে বেড়াচ্ছিল সে কথা লুসির এখন প্রায় মনেই নেই। মনে হচ্ছে ওগুলো দূর কোনো অতীতের কথা। রসুনের গন্ধ আগে সহ্য করতে না পারলেও এখন এতে অভ্যস্ত হয়ে গেছে লুসি। এক রাতে লুসির ঘুম ভেঙে গেল। দেখল প্রফেসর ভ্যান হেলসিং নাক ডেকে ঘুমোচ্ছেন। ওর জানালার কাঁচে ক্রুদ্ধ ভঙ্গিতে কিছু একটা ডানা ঝাপটাচ্ছিল। কিন্তু এবারে আর ভয় পেল না লুসি, ঘুমিয়ে পড়ল আবার। ওই একই সময় শহরে একটি অদ্ভুত ঘটনা ঘটল। লন্ডন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক এক রাতে হঠাৎ সচকিত হয়ে উঠল নেকড়ের খাঁচা থেকে ভেসে আসা একটি তীব্র হুঙ্কারে। কি হয়েছে দেখতে ছুটে গেল সে। দেখল খাঁচার সামনে দাঁড়িয়ে আছে তালগাছের মতো লম্বা রোগা পাতলা এক লোক। জানোয়ারটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। লোকটার চেহারা দেখলেই বোঝা যায় এ মানুষ ভালো নয়। শীতল একটা ভাব ফুটে আছে মুখে, চোখ জোড়া অঙ্গারের মতো জ্বলছে। নেকড়েগুলো খুব উত্তেজিত হয়ে পড়েছে, মন্তব্য করল লোকটা। হয়তো আপনাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েছে, বলল তত্ত্বাবধায়ক। লোকটাকে প্রথম দর্শনেই অপছন্দ হয়েছে তার। আরে না, আমি কেন ওদের উত্তেজিত করতে যাব বলুন? তার মুখ ভর্তি সাদা ধারালো দাঁত। কথা বলতে বলতে নেকড়ের খাঁচার কাছে এগিয়ে গেল সে, হাত ঝুঁকিয়ে দিল ভেতরে। নেকড়েটা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল মেঝেতে। লোকটা বাড়ানো হাত দিয়ে চুলকে দিল জানোয়ারটার কান। নেকড়েরা আমাকে পছন্দ করে। তা আপনি কি কোনো চিড়িয়াখানায় কাজ টাজ করতেন নাকি? জিজ্ঞেস করল তত্ত্বাবধায়ক। না, তবে আমার অনেক পোষা নেকড়ে আছে। বলে মাথার হ্যাট টেনে টুনে ঠিক করে চলে গেল সে। সে রাতে চিড়িয়াখানার সবচেয়ে বড় নেকড়েটি পালিয়ে গেল। তত্ত্বাবধায়ক দেখল খাঁচার গরাদ বাঁকানো এবং নেকড়ে অদৃশ্য। ওই রাতে চিড়িয়াখানায় অচেনা কোনো মানুষকে কেউ ঢুকতে দেখেনি। তবে একজন পাহারাদার জানালো সে ধূসর রঙের প্রকাণ্ড একটা জানোয়ার দেখেছে, বোধহয় কুকুর। সারা লন্ডনে খবর ছড়িয়ে পড়ল চিড়িয়াখানা থেকে একটি নেকড়ে পালিয়ে গেছে। শহরের বাচ্চারা খুব ভয় পেয়ে গেল, তারা আর ঘর থেকে বেরোবারই সাহস পেল না। তবে পরদিন নেকড়েটি আবার ফিরে এলো চিড়িয়াখানায়। কেউ জানে না সে কোথায় গিয়েছিল। তত্ত্বাবধায়ক লক্ষ্য করল নেকড়েটার গা কাঁচের আঘাতে কেটে গিয়েছে। যে রাতে নেকড়েটি চিড়িয়াখানা থেকে পালিয়েছিল সে রাতে লুসি যথারীতি গলায় রসুনের মালা জড়িয়ে নিয়ে ঘুমাতে গেল। মাঝরাতে জানালায় থাবা আঁচড়ানোর পরিচিত খসখস শব্দে তার ঘুম ভেঙে গেল। উইটবিতে রাতের বেলা ঘুমের ঘুরে হাঁটার সময় থেকেই এ শব্দ শুনে আসছে সে। আবার চোখ বুজতে ভয় লাগলো লুসির। যদি দুঃস্বপ্ন দেখে? জেগে থাকার চেষ্টা করল ও, কিন্তু প্রচণ্ড ঘুমে বুজে আসছে চোখ। একা একা খুব ভয় লাগছে ওর। বাইরে ঝোপের আড়াল থেকে ভেসে এলো এক চিৎকার। মনে হচ্ছে কুকুর ডাকছে, তবে ডাকটা অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর। জানালার কাঁচের সামনে গেল লুসি, তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু জানলার কাছে এসে ডানা ঝাপটাচ্ছে একটা প্রকাণ্ড বাদুড়। বিছানায় ফিরে এলো লুসি। তোকে নিয়ে যে খুব দুশ্চিন্তা হচ্ছিল রে মা, তাই তো দেখতে এলাম তুই ঠিক আছিস কিনা, বললেন মিসেস ওয়েনস্টার। মার আবার ঠান্ডা লেগে না যায় এই ভেবে উৎকণ্ঠা বোধ করল লুসি। মাকে বলল বিছানায় এসে ওর সঙ্গে শুতে। দুজনে একসঙ্গে শুলে আর শীত করবে না। জানালায় আবার সেই খড়মড় আওয়াজ হলো। লুসির মা আঁতকে উঠলেন। কি ওটা? দুজনেই এবার ঝোপ থেকে ভেসে আসা নিচু গলার ভয়ঙ্কর ডাকটা শুনতে পেলেন। হঠাৎ জানালার কাঁচ ভেঙে চুরচুর হয়ে গেল। বাতাসে উঠতে লাগলো পর্দা। বিদ্যুৎ গতিতে ঘরে ঢুকে পড়ল
ধূসর রঙের একটা প্রকাণ্ড নেকড়ে। ভয় চিৎকার করে উঠলেন লুসির মা। আত্মরক্ষার জন্য বাড়িয়ে দিলেন হাত। তার হাত বাড়ি খেল লুসির গলায় ঝুলতে থাকা রসুনের মালায়। প্রফেসর ভ্যান হেলজিং লুসিকে বারবার করে সাবধান করে দিয়েছিলেন এ মালা যেন সে ভুলেও গলা থেকে না খোলে। লুসির মার হাতের খোঁচায় রসুনের মালাটা ছিঁড়ে গেল। তিনি চট করে উঠে পড়লেন বিছানায়, হাত তুললেন ভয়ঙ্কর জানোয়ারটার দিকে। একটা অদ্ভুত ঘড়ঘড়ে আওয়াজ বেরিয়ে এলো তার গলা থেকে। তারপরে বিছানায় এলিয়ে পড়লেন, যেন বজ্রপাত হয়েছে তার মাথায়। লুসির মাথার সঙ্গে বাড়ি খেল ওর মা। কয়েক মুহূর্তের জন্য চোখে সর্ষে ফুল দেখল লুসি। ঘরটা যেন বো বো করে ঘুরছে চারপাশে। জানালা দিয়ে অসংখ্য আলোকবিন্দু ঢুকে পড়ল ঘরে। লুসি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছে। ওর মা ঢলে পড়ে আছেন ওর গায়ের ওপর। মারা গেলেন বৃদ্ধা। কিছুক্ষণের জন্য সব থেকে বিস্মৃত হলো লুসি। হারিয়ে ফেলল জ্ঞান। জ্ঞান ফিরে পাবার পরে লুসি শুনতে পেল চারদিকে ডাকছে নেকড়ের দল। একটা ঘন্টা বাজছে। লুসির মার লাশটাকে লুসির গায়ের উপর থেকে সরিয়ে নিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিল। তারপর গায়ের উপর রাখলো রসুন ফুল। ভ্যান হেলজিং কি বলেছিলেন তা মনে পড়ল লুসির, তবে সে মার শরীর থেকে রসুন সরালো না। লুসি এখন তার মৃত মাকে নিয়ে একা। জানালা বন্ধ করার উপায় নেই, কারণ কাঁচ ভেঙে গেছে। বাইরের নেকড়েরা নিচু গলায় গজরাচ্ছে। ভীষণ ভয় পেল লুসি। এখন সে কি করবে? যাই ঘটুক না কেন, ওর বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। শেষ হলো ড্রাকুলা তৃতীয় পর্ব। কমেন্টে জানান কেমন লাগলো আমাদের এই কাজ। খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে ড্রাকুলা চতুর্থ পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি।